আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুই এটা জানিস না যে একটা চুমু যদি সত্যি শরীরের ব্যথা কমাতে পারত, তবে এত এত ডক্টর, মেডিসিন কিছুরই দরকার হতো না। তুই এটা বোঝার ক্ষমতা নেই যে একটা ছেলে একটা মেয়ের কাছে কখন চুমু চাই, কেন চাই, ধমক দিয়ে বলল স্বাধীন। তুই এটা বুঝিস না এই একাকিত্ব জীবনের পীড়াদায়ক প্রতিটি কষ্টের একমাত্র কারণ তুই, একমাত্র উপায়ও তুই। কি বুঝিস তুই? বল, উত্তর দে, অ্যান্সার মি। ধমক দিয়ে ছোঁয়ার হাত দুটো ছেড়ে দিয়ে ছোঁয়াকে খাটের দিকে ধাক্কা দিয়ে রেখে বেরিয়ে চলে যায় স্বাধীন। এতক্ষণে স্বাধীনের বলে যাওয়া প্রতিটি কথা ভাবতে থাকে ছোঁয়া। ওর চোখ দুটো দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু, কিন্তু তা কতটা কষ্টের নাকি সুখের তা বোঝা গেল না। সকাল থেকে স্বাধীন একটা কথাও বলেনি ছোঁয়ার সাথে। ছোঁয়া স্বাধীনের প্লেটে খাবার দেওয়ার জন্য এগিয়ে গেলেও স্বাধীন ছোঁয়ার কাছ থেকে নেয়নি, নিজেই তুলে নিয়েছে। নেহাও খানিকটা খেয়াল করে এদের এড়িয়ে চলার দৃশ্যগুলো। ব্রেকফাস্ট করে যে যার মতো বেরিয়ে গেছে। নেহাকেও আজকাল একটু বেশি শান্ত দেখাচ্ছে, কোনো রকম খারাপ ব্যবহার করেনি ছোঁয়ার সাথে। এমনকি স্বাধীনের গায়ে এলিয়ে পড়ার স্বভাবটাও মনে হয় বাদ দিয়েছে। যথেষ্ট ভদ্রভাবেই চলাফেরা করছে নেহা, যা কোনোদিন স্বাধীন দেখেনি। স্বাধীন আর নেহা বেরিয়ে গেলে ছোঁয়া যায় স্বাধীনের রুমে। স্বাধীনের একটা প্রিয় উপন্যাসের বইয়ের ভেতর রেখে দেয় ভাঁজ করা একটি চিরকুট, যা গতকাল রাতেই ছোঁয়া লিখে রেখেছিল। রাতেই ছোঁয়া কাঁদতে কাঁদতে অনুধাবন করার চেষ্টা করে স্বাধীনের কথাগুলো। সত্যিই তো, একটা ছেলে একটা মেয়ের কাছে কখন এমন আবদারগুলো করে? যখন ছেলেটা মেয়েটাকে একান্তভাবে চায়, তার মানে স্বাধীন ভাইও কি ওকে চাই একদম আপন করে? মনের ভেতর থেকেই উত্তর আসে, হ্যাঁ চাই। আর চাই বলেই তো এত রাগী স্বাধীন নিজের খোলস ছেড়ে বেরিয়ে এই একরত্তি মেয়েটার কাছে মিথ্যে বলে একটু ভালোবাসা পাওয়ার চেষ্টা করেছিল। স্বাধীনের মতো মানুষও বাচ্চাদের মতো অসুখের বাহানা দেখিয়ে আবদার করেছিল। আর ছোঁয়া কি করলো? স্বাধীনের সেই রাতের আধারে করা ছেলে মানুষটাকে সকলের হাসির বিষয় বানালো। এ যে বড় অন্যায়। একজন মানুষ সবকিছু সহ্য করতে পারলেও তার ইমোশন নিয়ে মজা করাটা পছন্দ করে না। আর ছোঁয়া তাই করেছে। নিজের নির্বোধ দ্বিধার জন্য স্বাধীনের আবেগকে ছেলে খেলা করেছে। নিজের ভুল বুঝতে পারে ছোঁয়া, আর যখন বুঝতে পারে তখনই জনির জন্য ভালোবাসায় দু চোখ ভিজে ওঠে। নিজের ভুলগুলো মুখে স্বীকার করার সাহস ওর নেই, তাই তো কাগজ কলমে স্বীকার করে নেয় নিজের দোষগুলো। প্রিয় স্বাধীন ভাই, আমি অত্যন্ত দুঃখিত কালকের ব্যাপারটার জন্য। ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। তুমি তো জানোই তোমার ছোঁয়া একটু বেশি বোকা, তাই তো রাতের আধারে তোমার আবেদন আমি বুঝতে পারিনি। আসলে এটা বুঝবো কি করে বলো? এটা যে আমার ভাবনাতে। আমি কখনো কল্পনাই করিনি যে কোনো দিন তুমি নিজে থেকে চাইবে আমায়, তোমার কোনো চাওয়ায় আমি থাকতে পারি। এগুলো আমার স্বপ্ন বই কিছুই না। কিন্তু হঠাৎ রাতের এক নির্জন প্রহরে আমার প্রতিদিন দেখা স্বপ্নটা সত্যি যে ঘটছিল তা আমি বুঝতেই পারিনি। বিশ্বাস করো, এতটুকুও বুঝতে পারিনি। সেই ছোট্টবেলা কিশোরী বয়স থেকে যেই মানুষটাকে ভালোবেসে যাচ্ছি, আর সেই মানুষটা আমার কাছে কিছু চাইবে আর আমি দেব না, এতটা দুঃসাহস আমার কোথায় বলো? এরপর আর কখনো এমন ভুল হবে না। আমি বুঝতে পেরেছি তোমার কথাগুলোর মানে। এবার থেকে তুমি যা চাইবে তাই হবে। তাও প্লিজ তুমি এমন রাগ করে থেকো না, আমায় কথা শোনাও। যা ইচ্ছে বলো, শাস্তি দাও, তাও চুপ করে থেকো না প্লিজ। তোমার নীরবতা আমায় মৃত্যু যন্ত্রণা দেয়। এটাই তোমার অবুঝ ছোঁয়া। লিখে চিঠিটা ভাঁজ করে রেখে দিল স্বাধীনের একটি উপন্যাসের বইয়ে। একটু পরে ছোঁয়াও বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। কেয়া ওর জন্য প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকে। এতটুকু রাস্তা ছোঁয়াও হেঁটে যায়। তারপর কেয়ার কাছে গিয়ে দুজনে রিকশা নেয়। আজও কেয়া দাঁড়িয়ে ছিল। ছোঁয়ার পৌঁছতে একটু দেরি হয়ে গেল। একটু দেরি হলেই কেয়ার গাল ফুলানো স্বভাব। ছোঁয়া যতটা শান্ত, কেয়া ঠিক ততটাই চটপটে স্বভাবের। দুই বান্ধবী যে দুজনার কতটা আপন তা মনে মনে মানলেও মুখে মানতে এরা নারাজ। আজও তুই দেরি করেছিস সোয়া, খুব রাগ লাগে কিন্তু আমার। রিকশায় বসতে বসতে বলল কেয়া।
সরি রে, আসলে জানিসই তো বড় মা বড় আব্বু বাসায় নেই, তাই সকালে একটু কাজ করেই আসতে হচ্ছে, তাই তো দেরি হয়ে যাচ্ছে। আর মাত্র কয়েকটা দিন, বড় মা ফোন করেছিল 5-6 দিন পরেই চলে আসবে। একা বাসায় তোর ভয় করে না? আর তোর স্বাধীন ভাইয়ের কি খবর? বেচারার মাথার ব্যথা কি সেরেছে? ঢং করে বলল কেয়া। আরে ভয় তো করতো, কিন্তু আমি তো একা থাকি না, স্বাধীন ভাইয়া আছে, নিহাপু থাকে, তাই তো ভয় করে না। আর বেচারার মাথা ব্যথার কথা আর বলিস না। এই সোয়া, তুই কিন্তু তোর স্বাধীন ভাইয়াকে একদিনও দেখালি না। এটা কেমন বান্ধবী তুই বল? কোথায় বান্ধবীর কাজিনকে দেখে একটু ক্র্যাশ ট্র্যাশ খাবো, কিন্তু তুই তো দেখেই করাস না। কবে নিয়ে যাবি বল? নিয়ে যাবে মানে? কোথায় নিয়ে যাব? কেন, তোর বাসায়। কেমন মেরে তুই একটুখানি দূরেই থাকিস, আর একদিনও বাসায় নিয়ে যাস না। দূর, ভাল লাগে না। মুখ বাঁকা করে বলল কেয়া। আমি বলেছি নিয়ে যাব না? যাব তো, একেবারে আমার বিয়েতে আমার বর দেখে চমকে যাবি তুই। মুখ ভেঙচি কেটে চুপ করলো কেয়া। আজকেও ক্লাসের স্বাধীন একটিবার তাকালোও না ছোঁয়ার দিকে। ছোঁয়া অনেকবার চেষ্টা করেছে স্বাধীনের দৃষ্টি আকর্ষণ করার, স্বাধীনের আলোচনার মাঝে কথা বলে এটা সেটা প্রশ্ন করেছে, তাও স্বাধীন ফিরেও তাকায়নি। অন্যদিকে তাকিয়েই ছোঁয়ার প্রশ্নের উত্তর দিয়েছে। পুরো সময়টা কষ্টে ছোঁয়ার যেন বুক ফেটে যাচ্ছিল। ক্লাস শেষে স্বাধীন যখন বেরিয়ে গেল, পুরো চোখ কান্নায় টলমল করছিল ছোঁয়ার। কলেজ শেষ করে ছোঁয়া আর কেয়া ফিরছিল। দুপুর টাইম, তাই রিক্সা না পাওয়ায় দুজনেই ধীরে ধীরে হাঁটছিল। কেয়া কিছু চকোলেট কিনে নিয়েছিল, তাই দুজন মিলে খাচ্ছিল আর বকবক করতে করতে বাড়ি ফিরছিল। যদিও ছোঁয়ার মন খারাপ, তারপরও কেয়ার কথার জোরে ওরও চুপ থাকার উপায় নেই। কলেজের রাস্তায় একটা নির্জন জায়গা পার হতে হয় ওদের। খুব একটা জনবহুল নয় জায়গাটা, ওখান দিয়েই যাচ্ছিল ওরা। এমন সময় একটা কালো রঙের গাড়ি এসে থামে ওদের সামনে। হঠাৎ সামনে এসে ব্রেক করায় দুজনেই খুব চমকে ওঠে। কেয়া কিছুটা রেগেই যায়। কেমন আক্কেল এদের, এভাবে কেউ সামনে এনে গাড়ি দাঁড় করায়? গাড়ি থেকে নেমে আসে দুটো লোক। একজনের মাথায় ঝাঁকড়া চুল, আর একজন একটু কম বয়স, বড়জোর 26-27 হবে। দেখে একটু পড়াশোনা জানাই মনে হচ্ছে। ঝাঁকড়া চুলের লোকটি মনে হয় সবসময় পান খায়। দাঁতগুলো কেমন কালচে খয়েরি হয়ে গেছে, গায়ের রং কুচকুচে কালো। এগিয়ে আসতে থাকে ওদের দিকে। ছোঁয়ার কেমন জানি ভয় করতে থাকে। এমনিই খেয়াল করছে কয়দিন ধরে কেউ যেন ফলো করছে ওকে। তার উপর এমন চেহারার মানুষগুলো ওর দিকে এমনভাবে এগিয়ে আসছে দেখে ওর হাত পা ঠান্ডা হতে লাগলো। পাশেই কেয়াও কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। কি ব্যাপার, রাস্তার মাঝখানে এভাবে গাড়ি থামিয়ে এভাবে তাকিয়ে আছেন কেন? এটা কোন ধরনের অসভ্যতা? প্রশ্ন করে কেয়া। এই চুপ, একদম চুপ। নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা। তোর পাশের ওই মেয়েটিকে আমাদের দরকার। ধমক দিয়ে বলল লোকটা। হ্যাঁ, তা তো যাবই, কিন্তু দুজন একসাথেই যাব। ভালোই ভালোই বলছি, রাস্তা ছাড়ুন, না হলে কিন্তু আমরা চিল্লাবো, লোক জড়ো করব। চোখ লাল করে বলে কেয়া। তো কর না, যত পারিস চাচা, লোক জড়ো কর, দেখি কোন বাবা আসে ওকে বাঁচাতে। বলেই বিশ্রী দাঁতের হাসি দেয় লোকটি। এবার কেয়ারও একটু ভয় করতে শুরু করে, কিন্তু চোখে মুখে কোথাও ভয়ের চিহ্ন প্রকাশ করে না। ছোঁয়া এমনিতেই খুব ভীতু, তার উপর লোকগুলোর কথা শুনেও ও প্রায় কান্না করার জোগাড়। ভয়ে ভয়ে বলে, দেখুন কি ক্ষতি করেছি আমি আপনাদের, কেন আমাদের আটকাচ্ছেন? পথ সারুন না, আমরা বাসায় যাব। তোকে তো বাসায় নিয়ে যাব, কিন্তু একটু অন্যরকম বাসায়। চুপচাপ আমাদের সাথে চল, নয়তো খারাপ কিছু হয়ে যাবে। সাথে তোর এই চ্যাটাং চ্যাটাং কথা বলা বান্ধবীরাও। না না, ওর সাথে কিছু করবেন না প্লিজ, আমাদের যেতে দিন। হাত জোর করে বলে ছোঁয়া। লোক দুটো এগিয়ে প্রায় ওদের কাছেই চলে আসছে। কেয়া এদিকে পায়ের কাছে পড়ে থাকা একটা ভাঙা ইট তুলে নেয় হাতে। সামনে গিয়ে দাঁড়ায় ছোঁয়ার। খবরদার, ওর গায়ে কেউ হাতও দিবি না, মাথা ফাটিয়ে দেবো তোদের। চলে যা বলছি। ইটটা মাথার ওপর তুলে ধরে বলে কেয়া। এই মেয়ে এখনো নিজের ভালো চাইলে চলে যা, আর ওকে তো আমরা নিয়েই ছাড়বো।
এই বলে যেই লোক দুটো সামনে এগিয়ে এসেছে তখনই কেয়া হাতের ইটটা ছুঁড়ে মারে অল্প বয়সী ছেলেটার মাথায়। তৎক্ষণাৎ ছেলেটার মাথায় গিয়ে লাগে ইটের ভাঙা জায়গা। কিছুটা কেটে রক্ত গড়িয়ে পড়ে কপালের কাছ থেকে। ওরা একটু অপ্রস্তুত হতেই কেয়া ছোঁয়ার হাত ধরে দৌড় দেয়। পালা ছোঁয়া। বলেই দৌড়তে শুরু করে দুজন। ঝাঁকড়া চুলের লোকটা দ্রুত ওদের পিছু নেয়। কিছু দূর যেতেই ধরে ফেলে ওদের। দুহাতে দুজনকে টেনে এনে অল্প বয়সী ছেলেটার সামনে ছুঁড়ে ফেলে কেয়াকে। এই তোকে বাধা দিচ্ছে না? যা মজা কর ওর সাথে, যা ইচ্ছে হয় তাড়াতাড়ি কর, আমি এটাকে গাড়িতে তুলি। বলেই টানতে টানতে ছোঁয়াকে গাড়ির দিকে নিয়ে যায়। গাড়িতে আরো একজন আছে। প্লিজ আমাকে নিয়ে যাবেন যান, কিন্তু কেয়ার সাথে কিছু করবেন না, ওকে ছেড়ে দিন, দোহাই আপনাদের। কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে ছোঁয়া। এদিকে কেয়াকে ধরে রেখেছে ওই ছেলেটা। মাথায় রক্ত পড়া কিছুটা কমেছে। এক হাত দিয়ে মাথার কেটে যাওয়া জায়গা ধরে রেখেছে, আর এক হাত দিয়ে চাপটে ধরে আছে কেয়াকে। ঝাঁকড়া চুলের লোকটা ছোঁয়ার মুখে ক্লোরোফর্ম মেশানো রুমালটা চেপে ধরে অজ্ঞান করে ফেলেছে। তারপর গাড়িতে ফেলে রাখে ছোঁয়াকে। কিরে, তোর হলো নাকি আরো মজা করতে চাস? তাহলে গাড়িতে তুলে নে, গদিতে গিয়ে আমাদেরও একটু ভাগ দিস। না বস, একে নেওয়া যাবে না। মেয়েটা একটু বেশি ছটফট করে, এইসবরে নিয়ে লাভ নাই, তার সে বরং ফেলেই যায়। বলেই কেয়াকে রাস্তায় ফেলে রেখে চলে যায় গাড়ির দিকে। এক ছুটে গাড়িটি নিমেষেই স্থান ত্যাগ করে চলে যায় অনেক দূর। রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকে কেয়া। গায়ে ধুলো লাগানো চুলগুলো সব উস্কো খুস্কো। গালে একটা কঠিন থাপ্পড়ের দাগ, যা ঝাঁকড়া চুলের লোকটার সামনে ওই অল্প বয়সী ছেলেটা মেরেছিল। অস্থির হয়ে কাঁদে কেয়া। এমন সময় কলেজ শেষ করে গাড়ি নিয়ে ফিরছিল স্বাধীন। ও একটু লাইব্রেরিতে গিয়েছিল, তাই আসতে একটু দেরিই হলো। রাস্তায় কেয়াকে একাই বসে কাঁদতে দেখে গাড়ি থামায় স্বাধীন। গাড়ি থেকে নেমে এসে কেয়াকে প্রশ্ন করে, কি হয়েছে বলবে তো? ছোঁয়া, ছোঁয়া কোথায়? কি হয়েছে ছোঁয়ার? তাড়াতাড়ি বলো। উত্তেজিত হয়ে প্রশ্ন করে স্বাধীন। স্যার, স্যার প্লিজ হেল্প মি, প্লিজ স্যার। কাঁদতে কাঁদতে বলে কেয়া। কি হয়েছে ছোঁয়ার? তাড়াতাড়ি বলো, কোথায় ছোঁয়া? স্যার, আমাকে একটু তাড়াতাড়ি সোয়াদের বাসায় নিয়ে চলুন না স্যার। বাসায় ওর স্বাধীন ভাই আছে, ওনার কাছে নিয়ে চলুন না স্যার। আমার ছোঁয়াকে। কি হয়েছে ছোঁয়ার? তাড়াতাড়ি বলো, কোথায় ছোঁয়া? চিৎকার করতে করতে বলে স্বাধীন। আতঙ্কে ওর হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। স্যার, সোয়াকে কিডন্যাপ করা হয়েছে, কিছু লোক এসে ওকে তুলে নিয়ে গেছে। কি বলছো কি তুমি? কেয়ার কাঁপতে কাঁপতে বলা কথাগুলো শুনে স্বাধীন কি হয়েছে বুঝে গেল। বুকের ভেতর যেন মোচড় দিয়ে উঠল। এক অজানা হারানোর ভয়ে কেঁপে উঠল ওর অন্তর আত্মা। ওর ছোঁয়ার যদি কিছু হয়ে যায়। 2 দিন থেকে একটা কথাও বলেনি মেয়েটার সাথে। কত চেষ্টা করেছে ছোঁয়া কথা বলার, কিন্তু স্বাধীন নিজে এড়িয়ে গেছে। অনুশোচনায় ঘিরে ধরল ওকে। এই মুহূর্তে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে স্বাধীনের। এটা ওর কি হয়ে গেল? কি বলছে কি কেয়া? ছোঁয়ার সাথে কেউ এমন কেন করবে? ছোঁয়া তো কারো ক্ষতি করেনি। কি বলছো তুমি কিয়া? কখন হয়েছে এসব? আর তুমি কাউকে চিনতে পেরেছো? না স্যার, আমি কাউকেই চিনতে পারিনি, তবে ওদের দেখলে চিনতে পারবো। সোয়াকে আপনি বাঁচান স্যার, আমার ছোঁয়াকে বাঁচান, ও খুব কাঁদছিল। কাঁদতে কাঁদতে বলে কেয়া। ও গড, এটা কি হয়ে গেল? এখন আমি কি করব? ছোঁয়াকে আমি কি করে উদ্ধার করব? বাবা মাকে কি জবাব দেব? মাথা চেপে ধরে বসে পড়ে স্বাধীন। স্যার, সোয়ার বাবা মা নেই, ও ওর বড় আব্বু বড় মার সাথে থাকে, ওনারাও বাসায় নেই। তবে ও স্বাধীন ভাই বাড়িতে আছেন, উনি ওকে খুব ভালোবাসেন, ওনাকে খবর দিতে হবে স্যার। কে বলেছে তোমাকে এসব কেয়া? স্বাধীন ওকে ভালোবাসে এটা কে বলো তোমায়? উঠে দাঁড়িয়ে বলে স্বাধীন। সোয়াই বলেছে স্যার, ও স্বাধীন ভাই ওকে খুব ভালোবাসেন। প্লিজ স্যার, একবার ওনাকে খবর দিন, আমার সোয়া খুব ভীতু। কেয়ার কথা শুনে এবার সত্যিই কেঁদে দেয় স্বাধীন। পুরুষ মানুষের কান্নাগুলো বুঝি খুব কঠিন, খুব সহজে গলা থেকে বের হয় না।
শুধু চোখ দুটো নোনা জলে ভরে আসে। স্বাধীনের মনে পড়ে ছোঁয়াকে দেওয়া কষ্টের কথাগুলো। আর এত কষ্ট সহ্য করে এসেও মেয়েটা ওর নামে কাউকে অভিযোগ করেনি, করেছে মিথ্যে প্রশংসা। কেয়া চলো, এক্ষুনি আমাদের পুলিশ স্টেশন যেতে হবে। তাড়াতাড়ি ইনফর্ম করতে হবে পুলিশকে। ছোঁয়াকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তাই চলুন স্যার। বলেই স্বাধীন আর কেয়া দুজনেই গাড়িতে ওঠে। বদ্ধ একটা অন্ধকার ঘরে ছোঁয়াকে রাখা হয়েছে। চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে রেখেছে দড়ি দিয়ে। এখনো ওর জ্ঞান ফেরেনি। ছাকড়া চুলের লোকটি সহ আরও 3 জন ঘরে ঢুকলো, সাথে ওই ছেলেটিও। ছাকড়া চুলের লোকটি ঘরে ঢুকেই একদলা পানির পিক ছুঁড়ে মারল দেওয়ালে। কিছুটা ওর ঠোঁটের কোণেও লেগে রইল। খুব বিশেষ নজর নেই সেদিকে। আরে দেখছিস, শালের জ্ঞান ফেরেনি এখনো। এই চিন্টু একটু পানি আনতো। চিকন এক কালো লোক রং ওঠা এক জগে করে পানি এনে দিল। আরে এত পানি এনেছিস যে না আমি তোর কাছে গোসলের পানি চেয়েছি। শালা সব কয়টা অকর্মা চাঁদ। টৈটম্বুর চকটা চিন্টুর মাথার ওপর ঢেলে দিয়ে অর্ধেকটা পরিমাণ পানি বাঁচিয়ে রাখলো লোকটা। এবার হাতে করে একটু পানি নিয়ে ছোঁয়ার চোখে মুখে ছুঁড়ে মারল। ওই ওঠ, জন্মের জ্ঞান হারালি নাকি? ওর শালি। চোখে মুখে পানির ছাপটা পেতেই ছোঁয়ার জ্ঞান ফেরে। কিছুটা হকচকিয়ে ওঠে, পিটপিট করে চোখ খোলে। ভালো করে তাকাতেই বুঝতে পারে খুব কাছেই 4 জোড়া চোখ তাকিয়ে পরখ করছে ওকে। প্রত্যেকের দৃষ্টিই যেন আগুনের। এতটুকু মায়া নেই এসব কোনো চাহনিতে। হঠাৎ করে ছোঁয়ার মনে হলো এগুলো যেন মানুষের চোখ না, জঙ্গলের কোনো হিংস্র জানোয়ার তাকিয়ে আছে ওর দিকে। ভয়ে ছোঁয়া চরসর হয়ে গেল। এই মেয়ে একদম চুপ থাকবি, চিল্লাবি না। চিল্লালেই তোর ক্ষতি, বুঝেছিস? আপনারা কেন আমাকে এখানে এনেছেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। প্লিজ আমায় যেতে দিন। আমার স্বাধীন ভাই, বড় আব্বু, বড় মা খুব চিন্তা করবে আমার জন্য। প্লিজ আমায় যেতে দিন। অনুরোধ করে কাঁদে ছোঁয়া। এই চুপ কর, তোকে ছেড়ে দেওয়ার জন্য ধরে আনিনি, বুঝলি? একদম চাচাবি না। তোকে এখানে আনার জন্য টাকা দেওয়া হয়েছে। আমরা টাকা পেয়েছি, কাজ করেছি, আর বেশি দিন এখানেও থাকবি না। সোজা বাহিরে চালান করে দিব। আর এই কয়েকদিন যদি কোনো চেঁচামেচি ঝামেলা করিস তো তোর সোজা উপরে। বলেই কালচে খয়েরি দাঁতগুলো বের করে বিশ্রী হাসি দিল লোকটা। সাথে থাকা ছেলেগুলোও সাই মেলালো তাতে। পুরো ঘরটা একটা বিশ্রী হাসির কারখানার মতো মনে হলো। মানুষের হাসি যে এতটা বিশ্রী হতে পারে তাই প্রথম খেয়াল করলো ছোঁয়া। কে টাকা দিয়েছে আপনাদের? কেন আমায় বেঁধে রেখেছেন? যেতে দিন না আমায়। আমি তো কোনো দোষ করিনি। প্লিজ ছেড়ে দিন আমায়। আমি আপনাদের পা ধরছি, প্লিজ। আবে চুপ কর, এসব পাটা ধরায় আমাদের পেট চলে না। এসব ঘ্যান ঘ্যান বাদ দিয়ে খাবার দিচ্ছি, খেয়ে নে। আর এত প্রশ্ন করে একদম বিরক্ত করবি না। ধমক দিয়ে উঠল আরেকটি লোক। ছোঁয়া বুঝল এদের মিনতি করে লাভ হবে না, তাই চুপ করে গেল। তৎক্ষণাৎ ওর মনে পড়ল কেয়ার কথা। ওরা তো কেয়াকেও ধরেছিল। কেয়ার সাথে খারাপ কিছু হয়নি তো? হালকা বয়সী ছেলেটার দিকে তাকিয়ে বলল, আপনি ধরেছিলেন না আমার কেয়াকে? ও কোথায়? বলুন, ওর সাথে কি করেছেন? কোথায় আমার কেয়া? উত্তর দিন। উদ্গ্রীব হয়ে বলল ছোঁয়া। আরে তোর কেহা পাখি আছে, ভালোই আছে। আগে নিজের চিন্তা কর। ওকে তো আমিই যত্নে আত্ম করেছি। এবার তুইও চুপ কর, না হলে। বলেই হেসে ওঠে ছেলেটি। ছোঁয়া এবার যেন নিজের সব শক্তি হারিয়ে ফেলে। ওর জন্য কেয়ার সাথে ওই লোকগুলো খারাপ কিছু করেনি তো? ভেঙে পড়ে ছোঁয়া। একটু পরেই খাবার এনে দেওয়া হয় ওর সামনে। এক হাত শুধু খুলে দিয়েই খেতে বলা হয়। ছাকড়া চুলের লোকটাই মনে হয় এদের বস। সে বোধহয় বাইরে গেছে। বাকি 3 জনের একজন বাইরে পাহারা দিচ্ছে। আর ওই ছেলেটি এবং চিন্টু ছোঁয়াকে খাবার দিয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়ে, খেয়ে নে, তাড়াতাড়ি খাবার শেষ কর। বস আসলে খারাপ আছে তোর কপালে। ভালো ভালো খেয়ে নে কিন্তু। চিন্টু বলল ছোঁয়াকে উদ্দেশ্য করে, না, আমি খাবো না। তোমরা তো চাও আমায় মেরে ফেলতে, তাহলে আবার খাওয়াতে এসছো কেন? খাবো না আমি। তোমাদের ওসব খাবার খাওয়ার থেকে না খেয়েই মরবো আমি, বুঝেছো? চেঁচিয়ে বলল ছোঁয়া। এই শালি দেখি তেজ বেড়ে গেছে। আরো শালি তোরে মারলে বাইরে পাঠায়ে ডলার কামাই করবো কেমনে আমরা। তাই তোর খেতে হবে, খা বলছি। চিন্টু বলে উঠল, এই মেয়ে, খেয়ে নে,
তাড়াতাড়ি খাবার শেষ কর। বস আসলে খারাপ আছে তোর কপালে। ভালোই ভালোই খেয়ে নে কিন্তু। ছেলেটিও বলে উঠল। ছোঁয়া রাগে ঘৃণায় খাবারের থালাটা ছুঁড়ে ফেলে দিল আর মুখ ঘুরিয়ে নিয়ে বলল, প্রয়োজনে না খেয়ে মরবো আমি, তাও তোমাদের আশা পূর্ণ হতে কিছুতেই দিব না। এমন সময় ঘরে ঢুকলো ওদের বস, ঝাঁকড়া চুলের লোকটা। ঠাস করে চর বসিয়ে দিল ছোঁয়ার গালে। শক্ত হাতের চরে সাথে সাথেই ঠোঁটের কোণে কেটে কিছু রক্ত বেরিয়ে আসলো। মাথা ঘুরে আবারও অজ্ঞান হয়ে গেল ছোঁয়া। এই শোন, আমাদের সতর্ক হতে হবে। স্বাধীন নামের ছেলেটি পুলিশের কাছে গেছে। ম্যাডাম এক্ষুনি ফোন করে জানালো আমাদের কোনো ভুল হওয়া চলবে না, আর যত তাড়াতাড়ি সম্ভব একে পাচার করে দিতে হবে। পুলিশ অফিসার সিরাজউদ্দিনের সামনে বসে আছে কেয়া আর স্বাধীন। সিরাজউদ্দিন সাহেব একটু বয়স্ক লোক হলেও চোখের তীক্ষ্ণতা কমেনি। গম্ভীর মুখটাকে একটু প্রশস্ত করে বললেন, বলো, কি কি ঘটেছে তোমাদের সাথে, আর এখন থেকে কতক্ষণ আগের ঘটনা? কেয়া এতক্ষণে একটু ধাতস্থ হয়েছে। ওর বিশ্বাস পুলিশ ঠিক ওর ছোঁয়াকে খুঁজে এনে দেবে। পাশের স্বাধীনও উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে কেয়ার দিকে, পরিষ্কারভাবে সব শুনতে। এখানে আসার পথে নিহাকে ফোন করে জানিয়েছে ছোঁয়ার মিসিং হওয়ার ব্যাপারে। কেয়া পুরো ঘটনার বর্ণনা দিল পুলিশ অফিসারকে। বলার মাঝে একবার টেবিলে রাখা গ্লাস থেকে ঠান্ডা পানি খেয়ে গলাও ভিজিয়ে নিল। সবটা পুলিশকে বলতে পেরে কিছুটা হালকা লাগছে ওর। এবার হয়তো ঠিক ওর ছোঁয়াকে পাওয়া যাবে। আচ্ছা মিস্টার শাহরিয়ার, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আর কোনো কিছু জানা গেলে অবশ্যই আপনাদের সাথে জানাবো। আর মিস কেয়া, যে কোনো কিছু জানতে হলে আমরা আপনাকে ডাকবো। প্লিজ আপনি এসে আমাদের সহযোগিতা করবেন। অবশ্যই স্যার, তাও আপনার আমার ছোঁয়াকে খুঁজে বের করুন। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম স্যার। অফিসার এবং স্বাধীন দুজনেই ফিরে তাকায় কেয়ার দিকে। বলুন কেয়া, যে কোনো কিছু মনে পড়লে আমাদের বলুন। প্রতিটি ছোট ছোট ইনফরমেশনই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। স্যার, বলছিলাম যে যে অল্প বয়সী ছেলেটা ছিল যে আমাকে ধরেছিল, সে একটা কথা বলে গেছে আমাকে যখন ওই ঝাঁকড়া চুলের ছেলেটা সোয়াকে নিয়ে গাড়িতে যায়। কি কি কথা বলেছে কেয়া? কে ছেলেটি? স্যার, ছেলেটি বলেছে সে নাকি গোয়েন্দা বিভাগের একজন পুলিশ। সোয়ার কোনো বড় ক্ষতি সে থাকতে হবে না। আর আমায় বলেছে তাড়াতাড়ি আপনাদের ইনফর্ম করতে। সে চাইলে আমারও ক্ষতি করতে পারত, কিন্তু করেনি। ও গড, কোন ঠিকানা দিয়েছো, বা কোনো রকম কোনো ক্লু? না স্যার, আসলে সে সুযোগ পায়নি। তবে যাওয়ার আগে এই ছোট্ট কাগজটা ফেলে গেছে আমার সামনে। আসলে গাড়িতেই ওরা ছিল, তাই ও সুযোগ পায়নি। কই দেখি কাগজটা। কেয়া ছোট্ট একটা কাগজের টুকরো দিল অফিসারের সামনে। আরে কাগজটা তো ছেঁড়া, তবে দেখে মনে হচ্ছে কোনো হোটেলের বিলের কাগজ। ও, এটা তো সবজি হোটেল নামক ওই হোটেলের বিলের কাগজ। এই শহরে এই নামের অনেক হোটেল আছে, তবে সমস্যা নেই, আমরা ঠিক খুঁজে বের করব। আমাদের একজন অফিসার যেহেতু সাথে আছেন, তাহলে এতটুকু কথা দিতে পারছি যে মিস ছোঁয়ার কোনো ক্ষতি হবে না। আপনারা চিন্তা করবেন না, বাসায় যান আর আমাদের সাথে যোগাযোগ রাখবেন। ঠিক আছে অফিসার। আর প্লিজ অফিসার, যত তাড়াতাড়ি সম্ভব ছোঁয়াকে খুঁজে বের করুন প্লিজ। অফিসারের হাতে হাত রেখে বলে স্বাধীন। স্বাধীনের এতটা উদ্বিগ্ন হওয়ায় কেয়াও কিছুটা অবাক। আবার যখন দেখলো অফিসার যখন ছোঁয়াকে হয় জিজ্ঞেস করলো, তখন স্বাধীন বলল চাচাতো বোন। এখানেও কিছুটা অবাক হয় কেয়া। যেই শাহরিয়ার স্যার ছোঁয়াকে দুচোখে দেখতে পারেন না, তিনি ছোঁয়াকে চাচাতো বোনের পরিচয় দিচ্ছেন। কিন্তু পরিস্থিতির কারণে কিছু বলেনি কেয়া। স্বাধীনের নিজেকে খুব অস্থির অস্থির মনে হচ্ছে। নিজের সব থেকে প্রিয় জিনিসটাকে ছেড়ে ও যেন আজ বাসায় ফিরছে। কেয়াকে ওর মেসের সামনে নামিয়ে দিয়েছে। কোনো রকম ড্রাইভ করে স্বাধীন বাড়ি ফেরে। বাড়িতে গিয়েই সোজা নিচের রুমে চলে যায়। দরজাটা লক করেই এতক্ষণ থেকে ধরে রাখা চোখের পানি ছেড়ে দেয়। ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে কাঁদতে শুরু করে। অন্ধকার ঘরে থেকেও ছোঁয়া বুঝল এখন রাত হয়েছে, কারণ চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক আসছে, যা শুধু রাতেই শোনা যায়। ঝিঝি পোকার ডাক শুনে ছোঁয়া বুঝল
ওকে যেখানে রাখা হয়েছে সেটা পুরোপুরি শহরের ভেতরে নয়, হয়তো কিছুটা নির্জন জায়গা, কারণ কোলাহলপূর্ণ শহরে আজকাল রাতেও ঝিঝি পোকার ডাক শোনা যায় না। এমন সময় ছোঁয়া লক্ষ্য করে কেউ যেন চুপি চুপি দরজা খুলছে। বাইরে থাকা চাঁদের আলো কিছুটা ভেতরে এসে লাগায় খেয়াল করলো কোনো এক লোক এগিয়ে আসছে ছোঁয়ার দিকে। ভয়ে ছোঁয়া কেঁপে উঠল। এই লোক এত রাতে লুকিয়ে কেন আসছে ওর দিকে? যদি খারাপ কোনো উদ্দেশ্য হয়, কি করে বাঁচাবে ছোঁয়া নিজেকে? চোখ মুখ শুকিয়ে আসে ছোঁয়ার। এতক্ষণে লোকটা প্রায় ছোঁয়ার কাছাকাছি চলে এসেছে। শুনশান নীরব রাত, চারিদিকে মানুষগুলো হয়তো ঘুমে মগ্ন। ঘুম নেই শুধু স্বাধীনের চোখে। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আলো আকাশ দেখছে স্বাধীন। 2 আঙ্গুলের ফাঁকে অবস্থান করছে আধা খাওয়া ধোয়া ওরা সিগারেট। একটু পর পর লম্বা টান দিয়ে ধোয়ার সাথে সাথে নিজের ব্যর্থতাও উড়িয়ে দিচ্ছে। না, আজ সিগারেটেও অস্থিরতা কাটছে না। কিছুতেই নিজের অশান্ত মনকে শান্ত করতে পারছে না। বুকের ভেতর যেন বড় একটা পাথর চাপা পড়ে আছে। খুব শূন্য শূন্য লাগছে নিজেকে। ইতিমধ্যেই 2 বার গিয়ে দেখে এসেছে ছোঁয়ার খালি ঘরটা। বালিশটা বুকের সাথে মিশিয়ে নিয়ে ঝরঝর করে কেঁদেছে। তারপরও শান্ত হচ্ছে না মন। ওর প্রিয় ছোঁয়াটা কোথায় কি অবস্থায় আছে আল্লাহই ভালো জানে। মেয়েটা যে কত ভীতু আর সহজ সরল তা স্বাধীন ভালো করেই জানে। না জানি কতটা ভয় পেয়ে আছে ছোঁয়াটা। প্রতিদিন এই ঘরেই বসে যে মেয়েটা স্বাধীনের ভালোবাসা কামনা করত, সে এখন কোথায়? শেষ টানটা দিয়ে ফেলে দিল সিগারেটটি। পুরো প্যাকেটটাই শেষ। এবারও কি করবে? বাকি রাতটুকু সিগারেট ছাড়া থাকবে কি করে ও? তাড়াতাড়ি করে রুমে গেল সিগারেটের প্যাকেট খুঁজতে। বই খাতা টেবিল ড্রয়ার সবকিছু খুঁজতে লাগলো একটা সিগারেট। এমন সময় হাতের সাথে লেগে একটা বই পড়ে গেল টেবিল থেকে। স্বাধীন বইটার দিকে তাকাতেই খেয়াল করলো বইয়ের ভেতর থেকে বেরিয়ে পড়ে আছে একটি চিঠি। এই সেই চিঠি যেটা ছোঁয়া লিখে রেখেছিল। চিঠিটা পড়ে স্বাধীন বুকের সাথে জড়িয়ে নিল। তুই বিশ্বাস কর ছোঁয়া, আর কখনো কষ্ট দেবো না তোকে, আর কোনোদিন অভিযোগ করার সুযোগ পাবি না। তুই কোনো কষ্ট পেতে হবে না তোকে। তাই তুইও ফিরে আয় ছোঁয়া, ফিরে আয়। এদিকে আস্তে আস্তে এগিয়ে আসা মানুষটিকে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে ছোঁয়ার কাছে। সেই অল্প বয়সী ছেলেটা যে একটু একটু করে এগিয়ে আসে একদম ছোঁয়ার কাছে। খবরদার, আমার গায়ে হাত দেবে না। কেন এসছো তুমি? তুলে এনেছো, বেঁধে রেখেছো, মেরেছো, তাও তোমাদের চাহিদা মেটেনি। এখন আসছো নিজেদের আরো একটি নিকৃষ্ট রূপ দেখাতে। হ্যাঁ, একদম ছবে নামায়। আরে চুপ, একটা কথাও না। বলেই ছেলেটি ছোঁয়ার মুখটা চেপে ধরে। একদম কাছে গিয়ে ফিসফিস করে ছেলেটি বলে, যা যা বলছি চুপ করে শোন, একটা কথাও বলো না। ওরা জেনে গেলে বিপদ আছে। আমি আসলে ওদের মতে নই। ফিসফিস করে ছেলেটি বলতেই কিছুটা গর্জে ওঠে ছোঁয়া। না, তুমি ওদের মতো নও, ওদের থেকেও জঘন্য। কি করেছো আমার কেয়ার সাথে? তুমি আমার সামনে তুমি কেয়াকে চর মেরেছো, আরো কি কি করেছো আল্লাহই জানে। আর এখন বলতে আসছো তুমি সাধু পুরুষ, যাতে আমার সামনেও নিজের ভয়ঙ্কর রূপটা ভালোভাবে দেখাতে পারো। ছোঁয়া কথা বলতেই ছেলেটি ছোঁয়ার মুখ চেপে ধরে। তারপর ফিসফিস করে বলে, এই মেয়ে শোনো, কিছু খারাপ হয়নি তোমার কেয়ার সাথে। আর আমি গুন্ডাও নই, আমি একদম সিআইডি পুলিশ। এদেরকে হাতে নাতে ধরতে অনেক দিন থেকে আমি এদের সাথে ছদ্মবেশে আছি। এটা আমাদের একটা মিশন, আর তা সাকসেস করতে তোমারও সহযোগিতা প্রয়োজন। এতক্ষণে ছোঁয়া ছেলেটার মুখের দিকে তাকায়। সত্যিই গুন্ডা মনে হচ্ছে না ওকে দেখে। এর ভাষাও ওদের মতো বিশ্রী নয়, মার্জিত। কি 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 বলতে চাচ্ছেন আপনি? আর আমি কিভাবে সাহায্য করব আপনাকে? ছোঁয়ার মুখের কাছ থেকে এতক্ষণে হাতটা সরাই ছেলেটা। আসলে আমার কাছে ইনফরমেশন ছিল না এরা শহরের নাকি বা জায়গা থেকে মেয়েদেরকে ধরে এনে কিডন্যাপ করে বাইরের দেশে বিক্রি করে দেয়। অনেক দিন ধরে চেষ্টা করে কোনো উপযুক্ত প্রমাণ আমরা পাচ্ছিলাম না। তাই তো আমাকে কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে হয় এবং সুযোগ পেয়ে মিশে যায় এদের সাথে। এবার একটা বড় টার্গেটে আছি। খবর পেয়েছি আগামী 10 তারিখ ওরা একটা মেয়েদের দল পাঠাবে বাইরে, আর তার মধ্যে তুমিও থাকবে। তাই তো আমি তোমার টিমকেও ইনফর্ম করে দিয়েছি। সেই সাথে আমাদের লোকেশন জানার জন্য তোমার বান্ধবীর সামনে এখানের একটা হোটেলের বিলের কাগজও ফেলেছি। ওই মুহূর্তে ওটা ছাড়া কিছুই করা ছিল না আমার। আই হোপ তোমার বান্ধবী খুবই বুদ্ধিমতী মেয়ে। ও ঠিক আমার ইশারা বুঝেছে, আর ওরা পুলিশের কাছেও চলেও গেছে। তাহলে এখন আমরা কি করতে পারি? আর আপনিও ওদের ধরিয়ে দিচ্ছেন না কেন? সেই সময় এখনো আসেনি।
আমাদের। তুমি শুধু ধৈর্য ধরো, আর আমি আছি। আমি থাকতে কোনো ক্ষতি তোমার করতে পারবে না। তুমি শুধু চুপ থাকবে আর আমাদের সহ সেই মেয়েগুলোকে বাঁচাতে সাহায্য করবে। কিন্তু ওরা বলল আমাকে ধরিয়ে দেওয়ার জন্য টাকা দেয়া হয়েছে। তো আমাকে ধরানোর জন্য টাকা কে দিল? আমি তো কারোর ক্ষতি করিনি। আমরা আসলে অনেক সময় বুঝতেও পারি না, নিজেদের অজান্তে অনেক সময় কারো খুব বড় শত্রু হয়ে যায়। এসব শত্রুগুলো খুবই বিপজ্জনক। এরা সবসময় পেছন থেকেই ছুরি মারে। কে টাকা দিয়েছে তা পুরোপুরি না জানলেও এটুকু বুঝতে পেরেছি সে একটা মেয়ে। কালা বাবলা যখন ফোনে কথা বলছিল তখন একটা মেয়ের কথাই বলল। একটা মেয়ে? কোন মেয়ে? কেন আমার এমন ক্ষতি করবে? সেটা আবার নিহা আপু নয় তো? নিহা? বলতেই বাইরে কারো পায়ের আওয়াজ শুনতে পেল ওরা। তড়িঘড়ি ছেলেটা লুকিয়ে পড়ল এবং পায়ের আওয়াজ থেমে গেলে শেষবার বলে গেল, শোনো, আমি বাঁধন, আর বেশিক্ষণ আমি এখানে থাকতে পারবো না। ওরা আমায় বাইরে না দেখলে সন্দেহ করবে। তুমি কোনো চিন্তা করো না, একদম এদের ঝামেলা করো না। আর আমি খাবার আনতে যেতে পারিনি তোমার জন্য। রাতে তো খেলে না, সকালে এরা যা খাবার দেবে ঠিকঠাক মতো খেয়ে নেবে। যে কোনো লড়াইয়ের জন্য শক্তি প্রয়োজন, আর তাই খেয়ে নেবে। আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আপনিও সাবধানে থাকবেন। বাঁধন যেভাবে এসেছিল ঠিক তেমন ভাবেই চুপি চুপি চলে গেল। এবার ছোঁয়ার কিছুটা ভয় কেটেছে। বাঁধনকে ওর সত্যিই বিশ্বাস হয়েছে, কিন্তু মনের মধ্যে প্রশ্নরা সব ডানা বাঁধতে লাগলো। কে হতে পারে যে ওকে কিডন্যাপ করাবে? নিহা ছাড়া কারো ওপরই সন্দেহ হচ্ছে না ওর, কারণ ওর সাথে তেমন কারো বন্ধুত্বও নেই, আবার শত্রুতাও নেই। সামান্য একটা ব্যাপারে নিহা এত জঘন্য একটা কাজ করালো? কিছুই ভাবতে পারে না ছোঁয়া। সকালে একটুখানি খেয়ে বেরিয়েছিল, তারপর থেকে কেয়ার দেওয়া চকোলেটগুলো ছাড়া আর কিছুই পেটে পড়েনি ওর। ক্ষুধায় পেটটা চোচো করছে। প্রচণ্ড বিপদেও নিজেকে শক্ত রাখতে হলেও খাবার যে খেতেই হবে তা বুঝতে পারে ছোঁয়া। প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণার মাঝেও চোখ দুটো বন্ধ করলেই স্বাধীনের মুখটি বারবার ভেসে আসছে। স্বাধীন ভাই কি ভাবছে ওর কথা? আজ কি একটুও কষ্ট পাচ্ছে স্বাধীন ভাই? নাকি ছোটবেলা থেকেই বিরক্ত করে আসা পথের কাঁটা আজ দূর হয়েছে বলে মনে মনে হালকা হয়েছে? দুফোঁটা পানি গড়িয়ে পড়ে ছোঁয়ার চোখের কোণ বেয়ে। হাত দুটো বাঁধা থাকায় মুছতে পারে না ছোঁয়া। ওভাবেই শুকিয়ে যায় নোনা জলরাশি। সকাল হতেই স্বাধীন ছুটে পুলিশ স্টেশনে। ছোঁয়ার কোনো খবর পাওয়া গিয়েছে নাকি জানতে। অফিসার সিরাজ উদ্দিন জানান,